সুপ্রিয় শিক্ষার্থী, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বা ভূমিকা নিয়ে আলোচনা করব। সমগ্র ইউরোপব্যাপী 18 শতক ছিল জ্ঞানদীপ্ত, আলোকিত এবং যুক্তির যুগ, যেটাকে বলা হয় এজ অফ এনলাইটেনমেন্ট বা এজ অফ রিজন। ফ্রান্সের এর ব্যতিক্রম ছিল না। ফ্রান্সেও আমরা দেখতে পাই বেশ কিছু জ্ঞানদীপ্ত, আলোকিত এবং যুক্তিবাদী দার্শনিক পণ্ডিতদের আবির্ভাব ঘটে। প্রাক-বিপ্লব প্রাক্কালে শতাধিক বছর ব্যাপী ফ্রান্সে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষ অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের লোকেরা প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের দ্বারা যে শোষিত, বঞ্চিত এবং বৈষম্যের শিকার, তার ফলে তাদের ভিতর যে ক্ষোভ, অসন্তোষ ধূমায়িত হতে থাকে, সেই ক্ষোভ এবং অসন্তোষের চিত্র সমগ্র জাতির সামনে তুলে ধরেন এই যুক্তিবাদী আলোকিত দার্শনিকগণ। যে সকল দার্শনিক পণ্ডিত তাদের লেখনীর দ্বারা প্রাক-বিপ্লব প্রাককালের বা ওল্ডিজম বা পুরাতন তন্ত্রের চিত্র তুলে ধরে ফ্রান্সের জনগণের চিন্তা জগতে যে বৈপ্লবিক পরিবর্তন করেন, বৈপ্লবিক আলোড়ন সৃষ্টি করেন, যার ফলশ্রুতিতে জনগণ বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত হয় এবং বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। এমন কিছু দার্শনিক আমরা ফ্রান্সে লক্ষ্য করি, যেমন এদের মধ্যে বিখ্যাত ছিলেন মন্টেস্কো, ভলতেয়ার, জ্যাক রুশো, হলব্যাক এবং অন্যান্য আরো দার্শনিক রয়েছে, যেমন ফ্রিজোকেটস রয়েছে, সমাজতন্ত্রী রয়েছে, বিশ্বকোষ রচয়িতা রয়েছে। আমরা এটাকে দুটি পর্বে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখার চেষ্টা করব মন্টেস্কো, ভলতেয়ার, রুশো এবং হলব্যাক। পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্বে বিশ্বকোষ রচয়িতা, ফিজিওক্রেটস, সমাজতন্ত্রী যারা লেখক তারা এবং আসলে এই দার্শনিকদের অবদান ফরাসি বিপ্লবে রয়েছে কিনা এটা নিয়ে মতানৈক্য রয়েছে, সেটা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রথমেই দেখার চেষ্টা করব মন্টেস্কো সম্পর্কে। মন্টেস্কো ফ্রান্সের অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন 1689 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন, অর্থাৎ জীবন অবসান ঘটে বিপ্লবের অনেক পূর্বে 1755 খ্রিস্টাব্দে। তিনি পেশায় ছিলেন আইনজীবী। তিনি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন বা সাংবিধানিক শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন। সামন্ত ও অভিজাত ঘরে জন্ম হলেও তিনি তার লেখনীতে সামন্তদের বা অভিজাতদের যে অনাচার, অভিজাত সামন্ত দ্বারা যে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা শোষণ এবং নির্যাতনের শিকার, সেই চিত্রগুলো তিনি তুলে ধরেন। তুলে ধরে সামন্ততন্ত্রের অচলায়তনকে ভেঙে ফেলার কথা বলেন। এছাড়াও তিনি ক্যাথলিক গির্জার যে অনাচার, অনৈতিকতা, এটা সম্পর্কেও তুলে ধরেন তার লেখনীতে এবং ফ্রান্সের রাজার যে সীমাহীন ক্ষমতা, সেই সীমাহীন ক্ষমতার প্রচন্ড তিনি সমালোচক ছিলেন। তার বিশেষ করে 3টি গ্রন্থ আমরা দেখতে পাই। একটি হলো দ্য পার্সিয়ান লেটার, আরেকটা গ্রেটনেস অ্যান্ড ডিকার্ডেন্স অফ দ্য রোমান, আরেকটা হলো দ্য স্পিড অফ লস। দ্য পার্সিয়ান লেটার তার প্রথম গ্রন্থ। এটার মাধ্যমে তিনি ফ্রান্সের সমাজে দোষ ত্রুটি তুলে ধরার চেষ্টা করেন। বিশেষ করে দ্য পার্সিয়ান লেটার গ্রন্থে দুইজন পরিবাজক, নাম ছিল উজবেক এবং রিকা, তারা ছিলেন ইরান বা পারস্যের
পরিব্রাজক, তারা ফ্রান্সে ভ্রমণে এসেছেন। ফ্রান্সে ভ্রমণে এসে ফ্রান্সের সামাজিক ক্ষেত্রে বিশেষ করে যাজক অভিজাত দ্বারা যে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা, সাধারণ মানুষরা বৈষম্যের শিকার, সেই কথাগুলো তিনি তুলে ধরেন। দ্বিতীয় গ্রন্থে আমরা ফরাসি বিপ্লবের সেরকম কোনো চিত্র পাই না। তার সবচাইতে বিখ্যাত যে গ্রন্থটি, তার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, বিশেষ করে বলা হয়ে থাকে 20 বছরে পরিশ্রমের ফসল, এবং তার এক মহত্তম সৃষ্টি, দ্য স্পিরিট অফ লস। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি এতই জনপ্রিয়তা লাভ করে যে 18 মাসে 22 বার সংস্করণ করতে হয়েছিল। দ্য স্পিরিট অফ লস গ্রন্থে তিনি দুটি মতবাদ তুলে ধরেন। এক, কোন দেশে কি ধরনের আইন বা সংগঠন থাকবে তা নির্ভর করে সে দেশের প্রাকৃতিক পরিবেশ ও প্রথার উপর। দ্বিতীয়ত, ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ তত্ত্ব বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বা ক্ষমতার বিভাজন নীতি। আমরা জানি ক্ষমতার বিভাজন নীতিতে যে বিষয়টি রয়েছে, সরকারের 3টি বিভাগ রয়েছে, আইন, শাসন এবং বিচার বিভাগ। মন্টেস্কে এখানে দেখানোর চেষ্টা করেছেন সরকারের এই 3টি বিভাগ, আইন, শাসন এবং বিচার বিভাগ, এই বিচার বিভাগ 3টি পৃথকীকরণ দ্বারাই, আলাদাকরণ করেই কেবলমাত্র জনগণের স্বাধীনতা লাভ সম্ভব, এবং এই 3টির উপর তিনি খুবই গুরুত্ব আরোপ করেছেন। এবং তিনি ফ্রান্সে দেখানোর চেষ্টা করেছেন ফ্রান্সে যে এই 3টি ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত, সেটা তিনি দেখানোর চেষ্টা করেছেন তার এই গ্রন্থে। তিনি বলেন, একই ব্যক্তির হাতে সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের ক্ষমতা ও কর্তৃত্ব ন্যস্ত থাকলে তবে রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা লোপ পায়। অর্থাৎ এক ব্যক্তির হাতে যদি আইন, শাসন এবং বিচার বিভাগ থাকে, তাহলে কোনো ব্যক্তির রাষ্ট্রে তার স্বাধীনতা থাকে না। জনগণের গণতান্ত্রিক অধিকার তখন লোপ পায়, জনগণ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়। তিনি এই স্বৈরাচারী রাজতন্ত্রের কথা বলেছেন এখানে, অর্থাৎ ফ্রান্সের যে রাজা এই 3টি ক্ষমতায় এককভাবে ভোগ করতেন, এটা জনগণ উপলব্ধি করতে শিখে তার এই গ্রন্থ থেকে। তিনি স্বৈরাচারী রাজতন্ত্র অপেক্ষা সাংবিধানিক রাজতন্ত্রে শ্রেয় এটা বলার চেষ্টা করেছেন। তিনি ফ্রান্সে প্রচলিত স্বৈরাচারী রাজতন্ত্র বা ডিভাইন রাইট মনার্কির ভিত্তিমূলে আঘাত করেন এই ক্ষমতার বিভাজন নীতি তার এই গ্রন্থে তুলে ধরার মধ্য দিয়ে। তার এই ক্ষমতার বিভাজন নীতিটা এত জনপ্রিয়তা অর্জন করেছিল যে বিপ্লবকালীন সময়ে ফরাসি সংবিধানে 1791 সালে এই ক্ষমতার স্বতন্ত্রকরণ নীতি তারা সংযোজন করেছিলেন। শিক্ষার্থী, এরপর আমরা যেটা দেখব সেটা হলো ভলতেয়ার, মহামতি ভলতেয়ার। জন্ম 1694 খ্রিস্টাব্দে, ফ্রান্সের প্যারিসে জীবন অবসান ঘটে বিপ্লবের 1 দশকেরও বেশি পূর্বে। তার প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরুয়ে, ছদ্মনাম ছিল ভলতেয়ার। তিনি ছিলেন এজ অফ এনলাইটেনমেন্ট বা এজ অফ রিজনের শ্রেষ্ঠ দার্শনিক, চিন্তানায়কদের পুরোধা, এবং তিনি ছিলেন যুক্তির পূজারী। তিনি তার লেখনী দ্বারা ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে দুর্বৃত্তায়ন, যে অবিচার, অনাচার চলছিল, সেই কথাগুলো তুলে ধরেন। গির্জা, বিশেষ করে গির্জা এবং যাজকদের ব্যাপক তিনি সমালোচনা করেন, যার কারণে তাকে
পরপর দুইবার ফ্রান্সে লেটার ডি ক্যাসেট সন্দেহে আইন গ্রেপ্তারি পরোয়ানা দ্বারা তাকে দুইবার বাস্তিল দুর্গের কারাগারে অন্তরীণ হতে হয় এবং দুইবার তিনি ফ্রান্স থেকে নির্বাসনে যেতেও বাধ্য হন। প্রথমবারে ইংল্যান্ড, দ্বিতীয়বারে প্রুশিয়াতে। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে নাটক, কাব্য, ইতিহাস, প্রবন্ধ প্রভৃতি ভিন্ন ভিন্ন ধারার রচনায় তিনি পারদর্শী ছিলেন। তার বেশ কিছু গ্রন্থ বা রচনা রয়েছে, যেমন ওডিপি, লেটার ফিলোসফিকিউস, জেরিন, জাদি, এলিমেন্ট অফ এসে অন ইউনিভার্সাল হিস্ট্রি, কাদি। তিনি ওল্ডিজম বা পুরাতন তন্ত্রে বা প্রাক বিপ্লবের প্রাককালে ফ্রান্সের রাজনীতি, সমাজ, গির্জা এবং যাজকদের দোষ ত্রুটি ব্যঙ্গাত্মক এবং রসাত্মকভাবে জনগণের সামনে চমৎকার করে তুলে ধরেন, যার কারণে তার লেখনী পাঠ করার জন্য জনগণ ব্যগ্র হয়ে থাকত কখন তার লেখন বের হবে। তিনি গির্জা এবং যাজকদের ব্যাপক সমালোচনা করেছেন, তবে ধর্মকে নয়, এটা খেয়াল রাখতে হবে। তিনি শতাধিক উপায়ে ক্যাথলিক গির্জার কুসংস্কার, অনাচার, অনৈতিকতা, যাজকদের অনাচার, অনৈতিকতা, তাদের স্বার্থপরতা, অসহিষ্ণুতা, তাদের দুর্নীতির কথা তুলে ধরেন। ফলে জনগণের মধ্যে ফ্রান্সের গির্জা সম্পর্কে যে অভ্রান্ত ধারণা ছিল, এই যাজকদের প্রতি মানুষের যে আস্থা ছিল, সেই আস্থার জায়গায় দুর্বল হয়ে পড়ে। তিনি গির্জা সম্পর্কে বলেন, গির্জা হলো কুসংস্কার ও দুর্নীতির ঘাঁটি। অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এখানে, যার ফলে গির্জা সম্পর্কে, গির্জা যাজকদের সম্পর্কে মানুষের যে ভালো একটা ধারণা ছিল সেটা উবে যায়। এবং তার বিখ্যাত একটি উক্তি, ঈশ্বর না থাকলে তাকে বানাতে হতো, কেননা প্রকৃতি বলেছে ঈশ্বর আছেন। আমি প্রথমেই বলেছি ধর্ম সম্পর্কে তার কোনো কমপ্লেন ছিল না, তার কমপ্লেন ছিল গির্জা এবং যাজকদের সম্পর্কে। ঐতিহাসিক কেটেলবি বলেছেন যে একটি সৌরের দুটি অংশ থাকে, একটি ধারালো, অপরটি বোতা। এই ধারালো অংশটি মোহাম্মদ ভলতেয়ার ব্যবহার করেছিলেন গির্জা এবং যাজকদের অনাচার, অবিচার, অনৈতিকতার বিরুদ্ধে। তিনি এই যে অনাচার, অবিচার চলছে, এটার দ্বারা যে বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে এটা পরিবর্তন তিনি চাননি। তিনি বেনেভোলেন্ট ডেসপোটিজমে বিশ্বাসী ছিলেন, গণতন্ত্রে নয়, অর্থাৎ আলোকপ্রাপ্ত স্বৈরাচারে বিশ্বাসী ছিলেন। রাজতন্ত্র উচ্ছেদের জন্য বিপ্লবের প্রয়োজনে বিশ্বাসী তিনি ছিলেন না। তিনি মনে করতেন যে একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসকের মাধ্যমে ফ্রান্সের এই অনাচার, অবিচার, দোষ ত্রুটি দূর করা সম্ভব। তিনি গণতন্ত্রকে বিশৃঙ্খলাপূর্ণ শাসন মনে করতেন, যার কারণে তিনি বলেই বসেন, সহস্র ইঁদুরের দ্বারা শাসিত না হয়ে একটি সিংহের শাসন অধিক কাম্য। অর্থাৎ তিনি জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসকের পক্ষে কথা বলেছেন। এজন্য তিনি প্রুশিয়ার মহামতি ফ্রেডারিককে খুবই পছন্দ করতেন এবং তার কাছে ফ্রেডারিক ছিলেন শ্রেষ্ঠ শাসক। তার লেখনীর দ্বারা, বিশেষ করে গির্জা সম্পর্কে এবং যাজক সম্পর্কে যে লেখনী তুলে ধরেছেন, তার দ্বারা মানুষের গির্জা সম্পর্কে যে অভ্রান্ত ধারণা ছিল, যাজকদের সম্পর্কে তাদের যে ভালো ধারণা ছিল, সেটি ভেঙে যায় এবং মানুষ বিপ্লবের মধ্যে উদ্দীপ্ত হয়।
এবার আরেকজন ফরাসি বিপ্লবী আরেকজন দার্শনিক সম্পর্কে আমরা আলোচনা করব, যার নাম রুশো। জন্ম 1712 সুইজারল্যান্ডের জেনেভায়, মৃত্যু 1778। তাকে দার্শনিকদের চূড়ামণি এবং ফরাসি বিপ্লবের মূল কারিগর বলা হতো। বিপ্লবের সর্বাপেক্ষা মৌলিক এবং বৈপ্লবিক মতের তিনি ছিলেন প্রবক্তা। ফরাসি বিপ্লবের যে মূল মন্ত্র লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এটার প্রবক্তাই ছিলেন রুশো। অর্থাৎ স্বাধীনতা, সাম্য ও মৈত্রী বা ভ্রাতৃত্ব, এই মূল মন্ত্রের প্রবক্তাই ছিলেন রুশো। তিনি সুইজারল্যান্ড থেকে একসময় ফ্রান্সের প্যারিসে আসেন। 1749 সালে ফ্রান্সের প্যারিসে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্ট অফ দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। এই রচনা প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন এবং প্রথম স্থান অধিকার করেন। এই সময় থেকে তিনি লেখক হিসেবে আবির্ভূত হন। তিনিও ভলতেয়ারের মধ্যে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সমাজ, দর্শন, সঙ্গীত, শিক্ষা, সাহিত্য, উদ্ভিদবিদ্যা, রাষ্ট্রতত্ত্ব ইত্যাদি ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয় এবং বিস্ময়কর। তার বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, এছাড়া রয়েছে দ্য কনফেশন, নিউ হলিসেন, এমেলি, ডিসকোর্স অফ দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি। বিশেষ করে প্রথম এবং ষোড়শোক্ত গ্রন্থটি আমাদের জন্য বা বিপ্লবের জন্য অত্যন্ত উপকারে এসেছিল। তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রোমান্টিক আন্দোলনের কথা বলেছেন। তাকে বলা হয়ে থাকে রোমান্টিক আন্দোলনের প্রবক্তা। ভলতেয়ার যেমন ছিলেন যুক্তির পূজারী, আর জ্যাক রুশো ছিলেন আদর্শ, আবেগ, কল্পনাবিলাসী এবং উচ্ছ্বাসের পূজারী। যার কারণে বলা হয়ে থাকে রুশো শৃঙ্খল মুক্ত করেছিলেন অগণিত ভাবপ্রবণ বাঘ্য, অন্যদিকে ভলতেয়ার সজ্জিত করেছেন যুক্তিপ্রবণ অশ্ব। রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থে প্রকৃতির রাজ্যে ফিরিয়ে যাওয়ার কথা বলেছেন। প্রকৃতির রাজ্যে তিনি বলেছেন দুধ এবং মধুর নহর বয়ে যায় যেন। সেই কল্পিত প্রকৃতির স্বর্গরাজ্যে ফিরে যাওয়ার জন্য মানুষের ভাবাবেগ এবং অনুভূতির প্রতি তিনি আবেদন করেন তার লেখনী দ্বারা। ফলে মানুষের চিন্তা জগতে এক নতুন ভাব প্রবণতার সৃষ্টি হয়, যে প্রবণতাটাকে আমরা বলে থাকি রোমান্টিক আন্দোলন। রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে বা সামাজিক চুক্তি গ্রন্থে যে বিষয়টি তুলে ধরেছেন তার মূল প্রতিপাদ্য ছিল সামাজিক চুক্তির ফলে রাষ্ট্রের উদ্ভব এবং রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সমষ্টিগত ইচ্ছার মধ্যে নিহিত হয়, রাজার দৈব অধিকারের মধ্যে নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো সার্বভৌম ক্ষমতা সমষ্টিগত ইচ্ছার মধ্যে নিহিত, রাষ্ট্রের রাজার দৈব অধিকারের মধ্যে নয়। অর্থাৎ জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, রাজা নয়। এটা তিনি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছেন। সমষ্টিগত ইচ্ছা, মানুষ তার অধিকার সমর্পণ করেছেন, অর্থাৎ সমষ্টিগত ইচ্ছার কাছে মানুষ তার অধিকার সমর্পণ করে। সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়, সরকারের জন্ম হয়, কিন্তু সরকারের প্রধান দায়িত্ব হয় এই সমষ্টিগত ইচ্ছার বাস্তবায়ন, অর্থাৎ জনগণের ইচ্ছার বাস্তবায়ন করা। কিন্তু দেখা যায় কি রাষ্ট্র এখানে ব্যর্থ হয়। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়ে
বিভিন্ন ধরনের ব্যক্তি মালিকানার সৃষ্টি হয় এবং রাষ্ট্রে বিভিন্ন ধরনের বৈষম্যের সৃষ্টি হয়। ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়। এজন্য রাষ্ট্রের গণতন্ত্র বিরোধী মানসিকতার বিরুদ্ধে তার প্রভাত প্রতিম একটি বক্তব্য ছিল, ম্যান ইজ born ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ চেইন, অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। যেহেতু মানুষ তার স্বাধীনতা হারিয়েছে, গণতন্ত্র হারিয়েছে, শাসক শ্রেণীর হাতে এটা শৃঙ্খলিত হয়ে পড়েছে, যার কারণে মানুষের দায়িত্ব হলো সেই স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করা এবং মানুষের এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর অধিকার রয়েছে। এভাবে তিনি ফ্রান্সের ডিভাইন রাইট মনার্কি বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেন। তার অপর একটি গ্রন্থ ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি থেকেই উপলব্ধি করা যাচ্ছে যে বৈষম্যের চিত্র তুলে ধরেছেন। হ্যাঁ শিক্ষার্থীরা, ফ্রান্সে প্রাক বিপ্লব যে সামাজিক ক্ষেত্রে যাজক অভিজাত কর্তৃক তৃতীয় সম্প্রদায়ের লোকেরা যে সামাজিক বৈষম্যের শিকার, সেই চিত্র তিনি তুলে ধরেন। অর্থাৎ সামাজিক অসাম্য, সামাজিক বৈষম্য তিনি তার এই গ্রন্থে তুলে ধরেন এবং এই গ্রন্থে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে মানুষের বাক স্বাধীনতা নেই, চিন্তার স্বাধীনতা নেই, মানুষের বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। রুশোর এই যে বক্তব্য, কালজয়ী যে বক্তব্য, ম্যান ইজ born ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ চেইনড, এই বক্তব্যটি মানুষকে বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত করেছিল। বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত করেছিল তার লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি, যার কারণে মানুষ বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের জীবন দ্বিতীয় দ্বিধা করেনি। নেপোলিয়ন রুশো সম্পর্কে বলেন, রুশোর অবর্তমানে ফরাসি বিপ্লব সংগঠিত হতে পারত না। অর্থাৎ তার চিন্তা ফরাসি জনগণকে ব্যাপকভাবে উদ্দীপ্ত করেছিল বিপ্লবের মন্ত্রে। আরেকজন দার্শনিক সম্পর্কে আমরা আলোচনা করব, তিনি হলেন হলব্যাক। দর্শনের অতিথিপরায়ণ গৃহস্বামী বলা হয় তাকে। জাতিতে জার্মানি কিন্তু ফ্রান্সের প্যারিসে ব্যাপক সমাদৃত ছিল। তার মৌলিক গ্রন্থ আমরা দেখতে পাই লিসেস্টিনি ডি লা নেচার, এটা বলা হয়ে থাকে 18 শতকে সর্বাধিক পঠিত গ্রন্থ। তিনি ফ্রান্সের ধর্মীয় এবং রাজনৈতিক অনাচার তুলে ধরেন তার এই গ্রন্থে। তিনি বলেন মানুষ আদিতে সুখী ছিল, অর্থাৎ সৃষ্টির সূচনাতেই মানুষ সুখী ছিল। রাজনৈতিক এবং ধর্মীয় অনাচারের ফলে মানুষের মধ্যে দুঃখ কষ্ট বৃদ্ধি পেয়েছে। তিনি এই ধর্মীয় অনাচার এবং আভিজাতিক সুযোগ সুবিধার অবসান চেয়েছেন। হলব্যাকের এই কথাগুলো ফ্রান্সের জনগণকে ব্যাপকভাবে উদ্দীপ্ত করেছিল, ফরাসি বিপ্লবীদের উদ্দীপ্ত করেছিল। এই যে চারজন দার্শনিক সম্পর্কে আলোচনা করলাম, কেউ ছিলেন ভাবপ্রবণ, কেউ যুক্তির পূজারী। তাদের এই লেখনীগুলো দ্বারা তারা ফ্রান্সের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আর্থসামাজিক ক্ষেত্রে বৈষম্য, নিপীড়ন, ধর্মীয় ক্ষেত্রে যে তারা বৈষম্য শিকার, সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন, যার ফলে ফ্রান্সে বিপ্লবীরা বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত